প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মুক্ত সংলাপের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানটি কিছুটা বিলম্বে শুরু করবার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিছুটা যান্ত্রিক কারিগরি ত্রুটির কারণে আমাদেরকে একটু দেরিতে শুরু করতে হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানটির শুরুতেই যারা অতিথি হিসেবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমরা একটু গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে একটু ভিন্নভাবে আজকের এই অনুষ্ঠানটি করছি। আজকে স্টুডিওতে আমাদের অতিথি একজন, কিন্তু তার সঙ্গে বিতর্কে অবতীর্ণ হবেন জার্মানি থেকে আরেকজন, এবং দুটো ভিন্ন রাজনৈতিক বলয়কে তারা প্রতিনিধিত্ব করছেন। আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের ডানে অর্থাৎ স্টুডিওতে যিনি আছেন একমাত্র অতিথি জনাব নসরুল্লাহ খান জোনায়েদ, যিনি যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা ইউনিভার্সিটি সিনেটের সাবেক সদস্য। জনাব জোনায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে স্কাইপে সংযোগে জার্মানি থেকে যোগ দিচ্ছেন মোফাজ্জল হোসেন সুমন, যিনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আমি শুরুতেই সুমনকে দিয়ে শুরু করতে চাই। সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি যদি একটু বলেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে যে নারায়ণগঞ্জ ইস্যু, আমরা সেটি দিয়ে শুরু করতে চাই। আরও অনেকগুলো ইস্যু রয়েছে। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই 4 তারিখে, এই মাসের 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিনি বলেছেন যে ওসমান পরিবারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেই অপপ্রচারেরই কিন্তু অংশ এই যে গণমাধ্যম থেকে শুরু করে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এবং এই পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কথাগুলো বারবার বলা হচ্ছে। আপনি নিজে, আমি যতটুকু জানি যে নারায়ণগঞ্জের ছেলে, নারায়ণগঞ্জে আপনার বাড়ি, নারায়ণগঞ্জের রাজনীতি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা আছে বলেই আমি বিশ্বাস করতে চাই। আপনিও কি এরকম মনে করেন যে এটি কোনো ষড়যন্ত্রের অংশ? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তার বক্তব্য কিন্তু স্পষ্ট ছিল। আমরা দেখেছি ওসমান পরিবারের মুক্তিযুদ্ধের ভূমিকা, তিনি সংসদে যে বিষয়গুলো নিয়ে এসেছেন, মুক্তিযুদ্ধের সময় ওসমান পরিবারের ভূমিকা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে ওসমান পরিবারের ভূমিকা, তিনি সবকিছু বলেছেন। এবং তিনি তার বক্তব্য কিন্তু এও বলেছেন যে যদি কেউ দোষী হয় সেটা যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন রাজনীতির ক্ষেত্রে অপপ্রচার জিনিসটি খুব ভালোভাবে চলে এসেছে। আমরা দেখেছি এক এক সময় বিশেষ কিছু মিডিয়া যেটা রয়েছে সবসময় ওসমান পরিবারের বিরুদ্ধে লেগে ছিল এবং আছে। এখন রাজনীতিতে বা সমসাময়িক যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে ওসমান পরিবারের কেউ আদৌ জড়িত কি জড়িত না সেটি কিন্তু ঘটনার তদন্তের শেষে আমরা নির্ধারণ করতে পারি না, আমরা বলতে পারি না। কিন্তু কিছু বিশেষ মিডিয়াকে আমরা দেখে এসেছি সেটা তারা পূর্বেই মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। যখন একটি বিষয় তদারকিহীন তারা বিষয়টি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে ওসমান পরিবার জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন এবং তিনি এও বলেছেন যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনি কেউ দোষী সাব্যস্ত হওয়ার পূর্বেই তাকে দোষী সাব্যস্ত করে কিন্তু আপনি বক্তব্য দিতে পারেন না। মিডিয়া যে কাজটি করেছে মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্যের দৃষ্টিকে আকর্ষণ করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যমের যে অভিযোগগুলো রয়েছে, ত্বকী হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রাষ্ট্র কিংবা সরকার বা প্রশাসন যখন নিজেই একজন চিহ্নিত অভিযুক্তকে রক্ষা করবার জন্যে সব ধরনের মেকানিজম তৈরি করে, তখন প্রমাণিত হবার কি আর সুযোগ থাকে? আপনার মনে হয় খুব জাজমেন্টাল একটা স্টেটমেন্ট হয়ে গেল। আপনি কি দেখতে পাবেন যে রাষ্ট্র বা কিংবা সরকার কোন জায়গা থেকে ত্বকী হত্যাকাণ্ড বলুন বা এই জায়গা থেকে বলুন তাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য পদক্ষেপ নিয়েছে? আপনি যদি এই যে নারায়ণগঞ্জের যে 7টি মার্ডার হয়েছে সেখানে দেখেন, সেখানে দেখবেন ঠিক তো বাংলাদেশের একজন মন্ত্রীর মেয়ে জামাই রয়েছেন, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু প্রধানমন্ত্রী সহ সরকার বা প্রশাসন যারা রয়েছে সবাই কিন্তু লেগেছে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি অনেক যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা কিন্তু বক্তব্য বলেছেন ঘটনাটি দুঃখজনক এবং এই ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এখন পর্যন্ত তদন্ত যেভাবে এগোচ্ছে সেটা কিন্তু নিরপেক্ষভাবে এগোচ্ছে। রাষ্ট্র কিন্তু কোনো ব্যক্তিকে ছাড়া দিচ্ছে না। এটা যদি গণমাধ্যম কিংবা আপনারা হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তো রাষ্ট্র কিন্তু কাউকে সেখানে ছাড়া দিচ্ছে না। হ্যালো, যে আমার মনে হয় যে কিছুটা কারিগরি সমস্যার কারণে আমরা শুনতে পাচ্ছি না আপনাকে এই মুহূর্তে। আমরা আবারও আপনার কাছে আসবো, তবে আপনি যা কিছু বলেছেন আপনার বক্তব্য
যতটুকু আমরা পেয়েছি সে বিষয়ে আমরা জনাব নসরুল্লাহ খান জুনায়েদ আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধন্যবাদ বুলবুল, আপনাকে আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সুদূর জার্মান থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। আসলে এই যে রাজনৈতিক একজন আরেকজনের উপর দোষ চাপানোর যে গতানুগতিক একটি কমপ্লেইন করলেন জার্মানি থেকে, আমার কাছে কিছুটা আশ্চর্যই লেগেছে। দেখুন, এখানে উসমান পরিবার সাথে বাংলাদেশের মানুষ কিংবা কোনো রাজনৈতিক দলের কোনো শত্রুতা নেই। এখানে আজকে উসমান পরিবার কিংবা উসমানকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে স্টেটের সরাসরি তত্ত্বাবধানে, যেখানে প্রধানমন্ত্রী এত বড় একটি ঘটনা ঘটার পরেও এখানে খুব দুঃখ লাগে এবং লজ্জাও লেগেছে। আর বিশেষ করে আমি যদি সেই পার্লামেন্টের সিনারিটির দিকে যাই, আপনি দেখবেন যে আমরা আমাদের বডিতে সবারই কিন্তু ময়েশ্চার লাগে, আমরা একটা পর্যায় পর্যন্ত বডিতে ময়েশ্চারটা আপনার অ্যাবজর্ব করে। সেখানে প্রধানমন্ত্রীর সম্মুখে উনি তার দলের সংসদ সদস্যের কাছ থেকে এইভাবে তৈলমর্দনটাকে গ্রহণ করবেন, জাতি বিস্মিত হয়েছে সেটা দেখে। সেখানে প্রধানমন্ত্রীকে তেল দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন, শেষ পর্যন্ত আল্লাহর অলি বানিয়ে দিলেন, আউলিয়ার বানিয়ে গেলেন, এবং উনি সেটি শুনলেন এবং এক পর্যায়ে উনি বললেন, দোষারোপ করলেন যে সেখানে কি ঘটনা ঘটেছে, যে নারায়ণগঞ্জে যে 9 জন নরকে হত্যা করা হলো, আজকে যে স্পটলাইট নারায়ণগঞ্জে একটা মৃত্যুপুরী এবং মৃত্যু উপত্যকায় আজকে উপনীত হয়েছে, সেই ব্যাপারটি যেন মালুমই ভুলে গেলেন। আজকে সবচেয়ে সুশৃঙ্খল একটি বাহিনী র্যাব, যেটা একটা ডিসিপ্লিনারি একটা অর্গানাইজেশন, বিশেষ করে বাংলাদেশের আর্মি দিয়ে যেটা গঠিত, আজকে সেইখানে কোনো ফরেনসিক এভিডেন্সেরও বোধহয় প্রয়োজন নেই। যে টোটাল ব্যাপারটি যেভাবে ধারাবাহিকভাবে নিউজ পেপারে এসেছে, যে আজকে আপনি আজকে পত্রিকায় পড়লে দেখবেন যে রানা এবং আরিফ, যে র্যাবের কর্মকর্তারা, তারা বলেছে যারা কিভাবে হত্যা করা হয়েছে, র্যাবের আরেকটি ইউনিটের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল, সেখানে যখন পাননি ওরা সেই গাড়িতে করে তাদেরকে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে এক পর্যায়ে পলিথিন মাথায় চেপিয়ে একজন আরেকজনের পর প্রায় 12 আওয়ার্স লাগিয়ে তাদেরকে হত্যা করে পানির মধ্যে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনারা দেখেছেন এগুলো কারা নির্দেশ দিয়েছেন, সেখানে কর্নেল জিয়ার কথা এসেছে, যেটা র্যাবের মহাপরিচালক, এবং এগুলো কিন্তু এভিডেন্সিয়াল এবং 54-এ এইগুলো জবানবন্দি দেওয়া হয়েছে কোর্টে। সেই পরিপ্রেক্ষিতে যদি আজকে বাংলাদেশ না হয়ে অন্য কোনো জায়গায় হতো, প্রধানমন্ত্রী সাথে সাথেই পদত্যাগ করতেন। সেটা তো উনি করলেনই না, বরঞ্চ একজন ব্যক্তি যিনি বাংলাদেশের রাজনীতি বিশেষ করে তার আওয়ামী লীগের জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু যে ইতিমধ্যেই বাংলাদেশের টোটাল সিকিউরিটি সিস্টেমের জন্য এবং যে আজকে যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং টোটাল রাষ্ট্রীয় কাঠামোকে ব্যর্থ করা দেওয়ার জন্য আজকে তার উপর দোষারোপ হতে পারত, সেখানে তাকে গ্রেফতার করে তার বিচার হতে পারত। সেটা না করলে প্রধানমন্ত্রী করলেন কি, তার রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য একজন ফ্র্যাঙ্কেনস্টাইনকে সেখানে দানব বানিয়ে সেখানে তার রাজনৈতিক দলকে রুল করার জন্য একটা ব্যবস্থা করে দিলেন। এটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি খুব অতি শীঘ্রই তাকে গ্রেফতার করে, সেটি শুধু বিএনপির দাবি নয়, এগুলো যারাই আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং আজকে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন, বিশেষ করে নট অনলি অপোজিশন পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং জাতীয় পার্টি, যারা অ্যালায়েন্স প্লাস যারা নারায়ণগঞ্জের নেতৃত্ব দিয়েছেন, মেয়র আইবি সহ তার লোকজন পর্যন্ত বলেছে যে হি ইজ এ গডফাদার, হি শুড বি অ্যারেস্টেড। নট অনলি দ্যাট, তার যে টেলিফোন কনভারসেশন, পক্ষ থেকে তো বারবার বলা হচ্ছে যে এগুলো কেবলমাত্র অভিযোগ, এরকম কোনো জোরালো কংক্রিট কোনো এভিডেন্স। What evidence will be finalized by the court, but what is the current circumstances telling you? Who has done it? That is clearly already explained by their people who has basically massacred them, killed them. এটা তো আমাদের কথা না, সেই পরিপ্রেক্ষিতে তো গ্রেফতার হতে পারে। এবং যে টেলিফোন কনভারসেশন এর কোথাও কিন্তু শামীম ওসমানের নির্দেশে করা হয়েছে, সেই কথাগুলো কিন্তু শামীম ওসমান একজন খুনি, এখানে যে খুনি যেটা আওয়ামী লীগের লালনে লালিত হয়েছে। এবং দেখুন আজকে সে কেন শামীম ওসমানের সাথে টেলিফোনে কথোপকথন করবেন এবং কোথায় যাবেন, শিল আছে কিনা, কিভাবে যাবেন, কার সাথে দেখা করলে উনি ইন্ডিয়া চলে যেতে পারবেন, কতটুকু উনি এগিয়েছেন এক পর্যায়ে সেই
খুনি তাকে জিজ্ঞাসা করেছে এখানে কি লাভ ক্ষতি হলো, এই পর্যায়ে এসে শামীম ওসমান কিন্তু তার কনভারসেশনটি অন্যদিকে ডাইভার্ট করে দিলে। দ্যাট ইজ ক্লিয়ারলি বেসিক্যালি টেলিং ইউ দ্যাট হি ওয়াজ ডাইরেক্টলি ইনভলভ উইথ দিস মার্ডার। সো এখানে যদি কনফিউশনের কিন্তু কোনো সুযোগই নেই। এখানে আপনি যতভাবেই রাজনীতি করার চেষ্টা করুন না কেন, একটা পর্যায়ে হলে আমাদের ভয় সেখানে টোটাল ব্যবস্থাটাকে হয়তোবা কোর্ট হয়তোবা তাকে ইনফ্লুয়েন্স করে পরিস্থিতিটাকে অন্যদিকে ডাইভার্ট করা একটা প্রচেষ্টা চলতে পারে তাদেরকে সেভ করার জন্য। আপনার কাছে সুমন, আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি আছি। আসলে জুনায়েদ ভাই যে কথাগুলো বলেছেন, তিনি প্রথমে বলেছেন যে আমি দোষারোপ করেছি বা মাননীয় প্রধানমন্ত্রী দোষারোপ করেছেন। আমি ওনার কথাটি বিরোধিতা করছি। আসলে জুনায়েদ ভাই যেটা বলেছেন, আমরা কিন্তু এই ঘটনার পরে দেখেন, এই ঘটনার পরে কিন্তু কোনোভাবে বিএনপি করেছে বা অন্য কোনো রাজনৈতিক দলের উপর দায়ভারটি চাপানোর চেষ্টা করা হয়নি প্রথম থেকে। এবং এখন পর্যন্ত জুনায়েদ ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন, টেলিফোন কনভারসেশন বা গোয়েন্দাদের তথ্য, দেখুন এই প্রত্যেকটি কাজ কিন্তু এই সরকারের তত্ত্বাবধানেই হচ্ছে। এই সরকারের আন্ডারে যে প্রশাসনটি রয়েছে সেই প্রশাসনটি কাজ করছে। এই জিনিসটি প্রমাণ করে যে প্রশাসন বা তদন্ত দায়িত্বে যারা রয়েছেন তারা কাজটি নিরপেক্ষভাবে করেছেন। এবং সেই তদন্তে যদি কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হয়, আপনি তো কোনো একজন ব্যক্তি দোষী প্রমাণিত হওয়ার শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে, এবং বিশেষ করে আমরা যখন দেখেছি তাদের কিছু রাজনৈতিক প্রতিপক্ষ, তিনি মেয়র আইভীর কথা বললেন, তা আমরা জানি যে মেয়র নির্বাচনটি নিয়ে আইভীর সাথে শামীম ওসমানের বা ওসমান পরিবারের একটি দূরত্ব রয়েছে। এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে কিন্তু এটা নতুন কিছু নয় যে একটি পক্ষ আরেকটি পক্ষকে যখন সুযোগ পাবে তখনই তাকে ঘায়াল করার চেষ্টা করবে। সুমন, আসবো আপনার কাছে। আপনি একটু অপেক্ষা করুন, আমাদের সঙ্গে কথা বলবার জন্য একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, জি, আমি মিস্টার খান বলছি। বুলবুল সাহেব শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। দিস ইজ রিগার্ডিং এই যে নারায়ণগঞ্জের বিষয়টা। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, যে নারায়ণগঞ্জের বিষয়টা, এটা সারা দেশে নাড়া দিয়েছে। And government has been really reactive, you can say also proactive too, to take actions against the officers, military officers, which has never happened in the history of Bangladesh. This is number one point. এই যে জেন্টলম্যান যে আপনার সামনে বসে আছেন, উনি বললেন যে প্রধানমন্ত্রী তো কি পদত্যাগ করলেনই না। উনার খালেদা জিয়া কি পদত্যাগ করেছিলেন? 24 জন লোককে মেরেছিল, এমপি কে মেরেছিল, এক্স মিনিস্টারকে মেরেছিল, গ্রেনেড হত্যা করেছিল। আরে সন্ত্রাস তো পৃথিবীতে বাংলাদেশে সৃষ্টি করেছে বিএনপি 75-এর পর থেকে। এটা শেষ হতে সময় লাগবে। বাট দিস গভর্নমেন্ট ইজ টেকিং অ্যাকশন। ইউ মাস্ট সি হোয়াট দি গভর্নমেন্ট ইজ ডুইং। হ্যাঁ, শামীম ওসমান সন্ত্রাসী ফ্যামিলি হতে পারে। থিংস উইল নট গো আনপেইড। দিস উইল বি পেইড ব্যাক। But what these gentlemen, Khaleda Zia did during their tenure, they সাধারণ জনগণ বলতে পারে এসব কথা, বিএনপির মুখে এসব কথা মানায় না। এরা সৃষ্টি করেছে সন্ত্রাস পৃথিবীতে, বাংলাদেশে। They should not speak all these funny things. Let the people say. আমি সরাসরি জনাব জুনায়েদ আপনার কাছে আসতে চাচ্ছি। উনি যেটি বলেছেন যে আপনারা পদত্যাগ করার কথা বা নৈতিক অধিকারটি তখনই থাকতো যখন আপনারা এই 21শে আগস্টের গ্রেনেড হামলায় এতগুলো মানুষ মারা গেছেন, এমপি মারা গেছেন, তখনকার কারেন্ট এমপি। আপনার কি বলবার আছে এই বিষয়ে? দেখুন, আজকের এই বিতর্কের সাবজেক্ট কিন্তু যে ওয়েদার খালেদা জিয়া আমলে এটা হয়েছে কিনা, কেন রিজাইন করলেন না এখন হয়েছে, এই ব্যাপারটা কিন্তু এটা না। আজকে কিন্তু নারায়ণগঞ্জের ব্যাপার নিয়ে আলোচনা করছি। আমি কিন্তু এখানে কোনোই হত্যাকাণ্ড এখানে জাস্টিফাই করার জন্য আসিনি। বিএনপির আমলে যেটি হয়েছে, গ্রেনেড হত্যা মামলা যেটি হয়েছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত দ্যাট ইজ নট ক্লিয়ার। এবং এটা কিন্তু সরাসরি সরকারি তত্ত্বাবধানই হয়নি, কিংবা এখানে প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় কিন্তু তার পক্ষে সাফাই গাওয়া হয়নি। সুতরাং আমার মনে হয় আমরা যদি শুধু যে সার্কেলিং অর্ডারে শুধু গো ব্যাক করি, পিছনের দিকেই যাই, তাহলে একটা ঘটনা আরেকটা দুর্ঘটনাকে শুধু জাস্টিফাই করবে। একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার কারণে তো তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারতেন, সেটি বোধহয় দর্শক বলার চেষ্টা করেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে, কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে এই 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 বেসিক্যালি এই পলিটিক্সটা এখনো ওই পর্যায়ে যায়নি। তাহলে কেন আপনি আশা করছেন যে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ঘটনা? আমি আশা করছি না, আশা তো করতেই পারি একজন মানুষ হিসাবে। এখন হবে না না হবে সেই কালচারে হয়তো আমরা উন্নতি হয়নি, তো আমার আশা, একজন নাগরিক হিসাবে তো আমি আশা করতেই পারি। এই আশাটা সবসময় কেন আপনার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেই করেন, আপনার নিজের দলের কাছে কেন? হ্যাঁ, যদি এরকম হয়, যদি এরকম সিচুয়েশন হয়, যখন যদি হয় অবশ্যই করবো না কেন, না করার তো কিছু নেই। ধন্যবাদ। আমি আরেকজন দর্শক আছেন, কথা বলতে যাচ্ছি। হ্যালো 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 দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো
হ্যালো, আমার মনে হয় আমি দর্শককে হারিয়ে ফেলেছি। আমি সুমন আপনার কাছে একটু আসতে চাই নারায়ণগঞ্জ প্রসঙ্গেই। আচ্ছা, আমি যে জায়গাটিতে ছিলাম, আসলে দর্শক অনেকটাই কাজটা করে দিয়েছেন। আমি আসলে ওই পারস্পরিক দোষারোপের রাজনৈতিক কথাবার্তা পছন্দ করি না, যেটা জুনায়েদ ভাই বলেছিলেন যে তিনি আসলে মানুষ হিসেবে দাবি করেন, পদত্যাগটি দাবি করেন। সরকার যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং বিশেষ করে তৃতীয় বিশ্বে আমাদের মতো দেশের জায়গাগুলোতে সরকারকে আরো বেশি শক্ত হতে হয়, যে প্রত্যেকটা দায়িত্ব কিন্তু সরকার সুচারুভাবে করছেন। আমি বিএনপি সময়ে আজকে ম্যাডাম জিয়া তিনি বারবার র্যাবের বিলুপ্তির কথা বলেছেন। তিনি যে এই র্যাবটি নিজে প্রতিষ্ঠা করলেন, তাদেরকে পুরস্কৃত করলেন, এবং র্যাবের সময় আমরা দেখেছি চরমপন্থী নিধনের নামে কি পরিমাণ বিচার বহির্ভূত হত্যা বিএনপির সময় হয়েছিল। তখন সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। কোনো একটি ঘটনা জুনায়েদ ভাই যদি আমাকে দেখাতে পারেন যে বিএনপির সময়ে র্যাব যে পরিমাণ বিচার বহির্ভূত হত্যাটি করেছে, সে একটি ঘটনার তদন্ত হয়েছে। জুনায়েদ ভাই অনেকদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত, তিনি আমাকে একটি ঘটনা কি দেখাতে পারবেন? অথচ আওয়ামী লীগের সময়ে যখন এই ঘটনাটি ঘটেছে, প্রশাসনের প্রত্যেকটি অংশ, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এই জায়গাটাতে সরব রয়েছে। এবং আমরা যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি, আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। এবং লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু যারা নিহত হয়েছে তারা কেউ কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো এরকম একটি ঘটনা, তিনি গ্রেনেড হামলার কথা বলেন, যে গ্রেনেড হামলার ব্যাপারটি এখনো সেটা নির্ধারিত হয়নি কারা করেছে। তিনি যে পত্র পত্রিকার রেফারেন্স দিয়ে কথাগুলো বলছেন, আজকে শামীম ওসমান বা কিংবা ওসমান পরিবারকে একদম দোষী সাব্যস্তই করে দিয়েছেন। সেই ঘটনায় যে আমরা যদি পত্র পত্রিকা এবং কোর্টে যে বিষয়গুলো উঠে এসেছে সাক্ষীদের ব্যাপারে, সেখানে কিন্তু তারেক জিয়া স্পষ্ট অভিযুক্ত রয়েছেন। এবং সেখানে যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর এবং অন্যান্য যারা ছিলেন, তাদের যে সংশ্লিষ্টতা ছিল, সেটা কিন্তু প্রমাণ করে যে এই 21শে আগস্টের গ্রেনেড হামলাটি যেটা হয়েছিল সেটা সরকারের কিংবা সরকারের একটু ইন্টারাপ্ট করছি, আপনি কি সরাসরি তত্ত্বাবধানে রয়েছে। সুমন, আপনার কাছে খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমি একটু শেষ করি, আমি দর্শককে ফোন দেওয়াতে শেষ করতে পারিনি। আর সেটা হচ্ছে, আমরা যখন আমাদের সরকার যখন দায়িত্ব নিয়েছে, প্রত্যেকটা কাজ যারা সংশ্লিষ্ট রয়েছে তদন্ত হচ্ছে, এবং তদন্তের আপডেট গুলো প্রতিনিয়ত আসছে। আজকে পত্রিকা থেকে যে আপনারা সংবাদগুলো পাচ্ছেন বা গোয়েন্দারা যে কি পাচ্ছেন, সেটা আপনারা কিভাবে পাচ্ছেন? সেটা আজকে মিডিয়াটা ফ্রি বলেই পাচ্ছেন। কিন্তু একটা সময় কিন্তু সেগুলো হলে কিছু হলেই বলা হতো যেগুলো মিডিয়ার সৃষ্টি। আমরা কিন্তু সেভাবে কিছু করা হচ্ছে না। সুমন, সুমন একটু থামাচ্ছি আপনাকে, আপনি যদি দয়া করে খুব অনেস্ট একটা অপিনিয়ন আমাকে দেন বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেন, সেটাই হচ্ছে যে শামীম ওসমান সম্পর্কে যে পাবলিক পারসেপশন, সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, শামীম ওসমান সম্পর্কে পাবলিক পারসেপশন কিংবা মিডিয়া পারসেপশন, সেটা যাই হোক, আপনি যদি পাবলিক পারসেপশন হয় শামীম ওসমানকে নির্বাচনের যদি হয়, বা তিনি যেহেতু জননেতা, জনগণ আসলে নেতা তৈরি করেন, তো জনগণই সেই জবাব দিয়ে দিবে, এবং সেটা সময় বলে দেবে শামীম ওসমান কি জননেতা নাকি কি ধরনের নির্বাচনের নেতা তৈরি করে, তিনি সন্ত্রাসী বা গডফাদার, সেটা সময় বলে দিবে, জনগণই বলে দেবে। সুমন, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমি জানতে চেয়েছিলাম খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, যে শামীম ওসমান সম্পর্কে পাবলিক পারসেপশনটা কি, আপনারা যারা আওয়ামী লীগ করেন তাদের ধারণাটা একটু জানতে চাই। দেখুন, পাবলিক পারসেপশনটাকে আমি তো 10 জন কে বলছেন, 20 জন কি বলছেন সেভাবে বলতে পারি না। শামীম ওসমান একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একটা জনগণ তো তার জন্য জীবন দিতেও রাজি রয়েছে, জনগণের বিশাল একটি অংশ। ইভেন যখন আমরা শুনেছিলাম শামীম ওসমানের বাড়িটি ঘেরাও হবে, পুলিশ তাকে গ্রেফতার করবে, রাত 2টার সময় পুরো নারায়ণগঞ্জ শহর ভরে গিয়েছে তার সমর্থকরা, এবং আরেকটা অংশ দাবি করছেন শামীম ওসমান আসলে সন্ত্রাসীদের গডফাদার। তো সেজন্য আমি বলেছি আসলে সময় নির্ধারণ করে দেবে, এবং জনগণই নির্ধারণ করে দিবে শামীম ওসমান আসলে গডফাদার নাকি তিনি জননেতা। সুমন, ধন্যবাদ, আসবো আপনার কাছে। আপনি শামীম ওসমান সম্পর্কে তার মূল্যায়নটি শুনলেন, এবং তিনি বোধ করি বারবার যেটি বলার চেষ্টা করছেন যে যেহেতু প্রমাণিত হয়নি এবং সরকার খুব প্রম্পটলি ইনিশিয়েটিভ নিয়েছে, যেটাকে হয়তো তিনি তার ভাষায় অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে মনে করেন। রাজনৈতিক আদর্শগতভাবে আমরা এতটাই ভুলুণ্ঠিত যে দেখুন, আজকে আপনি পিপুল পারসেপশনের কথা বলছেন, যে রাজনীতি যারা আমরা ধারণ করি, আদর্শ ধারণ করি, যে যেই দল হোক না কেন, তারা কিন্তু পাবলিক পারসেপশনকে অফকোর্স রেসপেক্ট করতে হবে। এখানে দেয়ার ইজ নো কনফিউশন হোয়াট পিপল নোজ অ্যাবাউট দেম। দে আর ওয়েল রিকগনাইজড, আইডেন্টিফাই কিলার অ্যান্ড টেররিস্ট. People knows those who are.
অ্যান্ড হু আর দে বেসিক্যালি। এখন আফটার দ্যাট আপনি যদি বলেন তারা রাজনৈতিক নেতা এবং তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তাদের প্রোফাইল দেখলে কিন্তু সেটা আপনি ক্লিয়ারলি ডিফাইন হয়ে যাবে যে বেসিক্যালি হু আর দে। এখানে আজকে পুরো স্টেটের বিরুদ্ধে যে কিংবা ব্যক্তিগতভাবে পাবলিক পারসেপশনটা কিন্তু পুরো দেশই না, শুধু ইভেন আপনি যদি নারায়ণগঞ্জ ইটসেলফ আলোচনা করেন তার দলের ভিতর মানুষ কিভাবে জানে, আজকে যদি ওনাদেরকে বাঁচিয়ে রেখে তাদেরকে শেল্টার দিয়ে ওই এবং জয়নাল হাজীদেরকে শেল্টার দিয়ে কিংবা তাহেরদেরকে শেল্টার দিয়ে আপনি রাজনৈতিক নেতা বানানোর চেষ্টা করেন, বানাতে পারেন ফর দ্য টাইমিং, কিন্তু when টাইম উইল কাম পিপল উইল গিভ ইউ দ্য আনসার। এখন সেখানে আওয়ামী লীগের এতটাই প্রয়োজন হয়ে গেল শামীম ওসমানদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে বাঁচিয়ে রেখে বিরোধী দলকে অপারেশনের ব্যবস্থা করে দিবেন। এটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু আসলে উনি প্রধানমন্ত্রী সাপের লেজ দিয়ে পা ওনার কান চুলকাচ্ছেন। একসময় যেই দানব যে ফ্রাঙ্কেনস্টাইন উনি তৈরি করেছেন, এই ছবলটা কিন্তু ওনাকেই মারবেন। আজকে যেখানে সমস্ত মানবতাকে বুলুণ্ঠিত করে যারা চোখে দেখেছে, নিজে দর্শন করেছে কীভাবে একটি সুশৃঙ্খল বাহিনী অর্থের বিনিময়ে মানুষকে এভাবে মেরে পানিতে ডুবাতে পারে এবং একটি রাজনৈতিক ছত্রছায়ায় সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, সেখানে এই রাজনৈতিক দল থেকে মানুষ কি পেতে পারে, জনগণ কি পেতে পারে, সেটা নিয়ে কিন্তু কোশ্চেন করার আর কোনো সুযোগই নেই। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বিষয়টিকে কি একটু ব্যাখ্যা এইখানে দেখুন, এটা যদি কোনো পশ্চিমা দেশ হতো, আবার হয়তো আমার অনেক দর্শক বা চলে যাবেন যে বিএনপির আমলে কি হয়েছে। আজকে যেই সেন্সিটিভ একটি মার্ডার হলো, তাদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই তাদের আত্মীয় স্বজন, মা বোন, সন্তানদের ক্রন্দনের রোল থামতে না থামতেই যেই পর্যায়ে প্রধানমন্ত্রীর অবলোকন করার কথা ছিল, আশ্বস্ত করার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী কি করলেন? পার্লামেন্টে দাঁড়িয়ে শামীম ওসমানের পরিবারের গুণ কীর্তন গাইলেন। সেখান থেকে আমরা কি মেসেজ পেলাম? যে হোয়াট এভার হ্যাপেন, সেটা কিন্তু অটোমেটিকলি ওনার ছায়ায় এবং যে উনি শেল্টার যে পাবেন সেটা কিন্তু বলার আর কোনো ফুরসত নেই। তার মানে কি, সে যদি ইনভলভও হয় এই প্রধানমন্ত্রী এই বক্তব্যের পরে, তাকে আর দোষারোপ করার কোনো সুযোগ থাকলো না। ধন্যবাদ জনাব জুনায়েদ। আমাদেরকে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন নসরুল্লাহ খান জুনায়েদ এবং মোফাজ্জল হোসেন সুমন, জার্মানি থেকে স্কাইপে সংযোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।